সবাইকে শুভেচ্ছা। গত ক্লাসে আমরা নিউটনের প্রথম সূত্র নিয়ে আলোচনা করেছি। আজ আমরা নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব। নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করার আগে আমরা নিউটনের প্রথম সূত্রের একটা ভাবনার খোরাক আছে। ভাবনার খোরাক পাশের ছবিতে দেখানো হয়েছে একটা ভারী বস্তু একটি সুতা দিয়ে ঝুলিয়েছে এবং বস্তুটির নিচে বাঁধা আরেকটা সুতা ঝুলছে। নিচের সুতা ধরে হ্যাঁচকা টান দিলে এ অংশের এবং ধীরে টান দিলে বি অংশের সুতা ছিঁড়বে। চিত্র 1.3। কেন? এখানে বিষয়টি ব্যাখ্যা করতে হবে। তা আমরা এখন চিত্রটা দেখার চেষ্টা করি। চিত্রটাতে আমরা একটু খেয়াল করার চেষ্টা করি যে একটা বস্তুর মধ্যে একটা ভারী বস্তু ঝুলানো আছে। এখন এখন এই এ বস্তুতে এই ঝুলানো রশিটা যদি হ্যাঁচকা টান মারি তাহলে এই অংশের সুতাটি ছিঁড়ে যাবে। আবার যদি আমরা ধীরে ধীরে টানি তাহলে একটা সময় গিয়ে এই বি অংশের সুতাটুকু ছিঁড়ে যাবে। এর কারণটা কি? এই কারণটা তোমরা যারা শিক্ষার্থী আছো তোমরা ব্যাখ্যা করার চেষ্টা করবে এবং কমেন্টে জানাবে। কোনো সমস্যা হলে বা বুঝতে না পারলে কমেন্টে জানাবে। আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনায় আসব। তা আমরা এখন শুরু করতে যাচ্ছি নিউটনের দ্বিতীয় সূত্র। তা আমরা আলোচনা করব নিউটনের দ্বিতীয় সূত্র, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তবে আমরা বই পড়ে তারপরে যেখানে আমাদের আলোচনা করার দরকার সেখানে আমরা বোর্ডে বা খাতায় আলোচনা করব। প্রথমত আমরা আলোচনায় আসি নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র, কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করা হলে বস্তু গতি কেমন হয় সেটি নিউটনের প্রথম সূত্রে বলা হয়েছে। তোমরা দেখবে বস্তুর উপর বল প্রয়োগ করা হলে বস্তুর গতি কেমন হয় সেটি নিউটনের দ্বিতীয় সূত্র। তার মানে একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে সেটির কতটুকু ভরবেগের পরিবর্তন হবে, অর্থাৎ বল প্রয়োগের ফলে বস্তুর ভরবেগের পরিবর্তন কতটুকু হবে বা বস্তুর পরিবর্তন কতটুকু হবে বা বস্তুর অবস্থানের পরিবর্তন কতটুকু হবে, আমরা এই নিউটনের দ্বিতীয় সূত্র দ্বারা ব্যাখ্যা করার চেষ্টা করব। এবারে আমরা পরের অংশটুকু কলামটুকু আলোচনা করি। সূত্রে ব্যাখ্যা করা হবে। আগের শ্রেণীতে তোমরা জেনেছো যে বেগের পরিবর্তন করতে হলে সেখানে বল প্রয়োগ করতে হয়। নিউটনের প্রথম সূত্র সেই বিষয়টি আবার নিশ্চিত করেছে। প্রথম সূত্র কিন্তু বলের বৈজ্ঞানিক সংজ্ঞা কি কিংবা কিভাবে বল পরিমাপ করতে হয় সে সম্পর্কে কিছু বলা হয়নি। বল পরিমাপ পদ্ধতি পাওয়া যায় নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। নিউটনের দ্বিতীয় সূত্রটি জানার আগে তোমরা নতুন একটি রাশির সঙ্গে পরিচিত হতে হবে, সেটি হচ্ছে ভরবেগ। আমরা ভরবেগটা কি এ বিষয়ে জানার পরে আসলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র গাণিতিক ব্যাখ্যায় চলে যাব। তাহলে এবার আমরা ভরবেগের ধারণা
যদি কেউ সাইকেলে করে 1 মিটার/সেকেন্ড বেগে তোমার দিকে আসে, তাহলে তুমি ইচ্ছে করলেই তার সাইকেলের হ্যান্ডেল হাতে রেখে সেটাকে থামিয়ে দিতে পারে। কিন্তু কেউ যদি 1 মিটার/সেকেন্ড বেগে একটা গাড়ি চালিয়ে নিয়ে আসে, তুমি কিন্তু তাহলে তার হাত দিয়ে ধরে গাড়িটা থামাতে পারবে না। যদিও সাইকেল আর গাড়ি দুটোই কিন্তু ঠিক একই বেগে গতিশীল ছিল, দুটোর পার্থক্যটা আসলে ভরের। সাইকেল যেমন কম ভরের বা হালকা একটি বস্তু, গাড়ি মোটেই তা নয়, সেটি অনেক বেশি ভরের এবং একটি বস্তু। অর্থাৎ গাড়িটি অনেক বেশি ভরের একটি বস্তু। অর্থাৎ বল প্রয়োগ করে গতি পরিবর্তন করার বেলায় বেগের পাশাপাশি এখানে ভর কম বা বেশি হওয়ার একটা ব্যাপার আছে। এবার আসি পরের বিষয়টাতে, যদি কেউ একটা ছোট্ট পাথর 1 মিটার/সেকেন্ড বেগে তোমার দিকে ছুড়ে দেয়, তুমি খুব সহজেই সেই পাথরটা ধরে ফেলতে পারবে। এবারে সে যদি একটা গুলতি দিয়ে সেই একই পাথর তোমার দিকে 100 মিটার/সেকেন্ড বেগে ছুড়ে দেয়, তুমি নিশ্চয়ই সেটি পাথর ধরার সাহস করবে না। যদি দুটো একই পাথর, অর্থাৎ তাদের একই ভর, কিন্তু দুই ক্ষেত্রে পাথরটি একই বেগের গতিশীল নয়। বোঝা যাচ্ছে পাথরটার ক্ষেত্রে বেগের অর্থাৎ বল প্রয়োগ করে গতি পরিবর্তন করার বেলায় ভরের পাশাপাশি এখানে বেগ কম বা বেশি হওয়ার একটা ব্যাপার আছে। এই দুটো উদাহরণ থেকে তোমরা বুঝতে পারছো যে বল প্রয়োগ করে বস্তুর গতি পরিবর্তন, বস্তুর ভর এবং বস্তুর বেগ দুটোই নির্ভরশীল, দুটোর উপরেই নির্ভরশীল। সে কারণে ভর এবং বেগের সমন্বয়ে একটি নতুন রাশি প্রয়োজন হয়, তার নাম ভরবেগ। এটা আসলে ভর এবং বেগের গুণফল। তোমাদের ধারণা হতে পারে, যেহেতু ভর এবং বেগ নামে দুটি রাশি রয়েছে, তাই তাদের গুণফল দিয়ে আরেকটা নতুন রাশি সৃষ্টি করার কেন প্রয়োজন ছিল না? আমাদের দৈনন্দিন পরিচিত জীবনের জন্য তোমাদের ধারণা সত্যি, কিন্তু তোমরা জেনে অবাক হবে, যখন কোনো বস্তুর বেগ আলোর বেগের কাছাকাছি পৌঁছে যায়, তখন ভরবেগ আর শুধু ভর এবং বেগের গুণফল নয়। শুধু তাই নয়, আলোর কণার ফোটন ভর শূন্য, কিন্তু তাদের ভরবেগ শূন্য নয়। উপরের ক্লাসে গিয়ে তোমরা সেটি আরো বিস্তারিতভাবে জানবে। আপাতত আমরা ভর বেগ বলতে ভর ও বেগের গুণফল বুঝব। ভরবেগকে প্রকাশ করা হয় ইংরেজি পি অক্ষর দিয়ে। ভর এবং বেগ যদি যথাক্রমে এম এবং বেগ ভি হয়, তাহলে ভরবেগ হবে পি ইকুয়াল এম ভি, এবং ভরবেগের একক পাওয়া যাবে তখন ভরের একক কেজি এবং বেগের একক মিটার/সেকেন্ড। তাহলে ভরবেগের একক দাঁড়িয়ে সরি তাহলে ভরবেগের একক হবে কেজি মিটার/সেকেন্ড। এবার আমরা একটি গাণিতিক বিষয় দেখার চেষ্টা করি। গুণ করে, অর্থাৎ কেজি মিটার/সেকেন্ড হলো ভরবেগের একক। বেগের যেহেতু দিক আছে, তাই ভরবেগের দিক আছে। বস্তুটির বেগের দিক হচ্ছে ভর ও বেগের দিক। একটা উদাহরণ আমরা দেখি। আগের অনুচ্ছেদে সাইকেল, গাড়ি
এবং পাথরের বেগের মান দেওয়া হয়েছে। ভরের মান দেওয়া হয়নি। যদি সাইকেলের ভর 75 কেজি, গাড়ির ভর 2000 কেজি এবং পাথরের ভর 5 গ্রাম হয়, তাহলে চারটি ক্ষেত্রেই ভরবেগ কত? আমরা ক্যালকুলেশন করব। সাইকেলের ভর P ইকুয়াল mv। এখানে সাইকেলের ক্ষেত্রে 1 ধরা হয়েছে, P1 ইকুয়াল m1 v1 ইকুয়াল, এখানে ভর হচ্ছে 75 কেজি গুণন বেগ হচ্ছে 1, অর্থাৎ ইকুয়াল দাঁড়াচ্ছে 75 কেজি মিটার পার সেকেন্ড। গাড়ির ভরবেগ P2 ধরা হয়েছে, P2 ইকুয়াল m2 v2, অর্থাৎ এখানে m এর মান হচ্ছে, m হচ্ছে ভর, m এর মান হচ্ছে 2000 কেজি গুণন বেগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ইকুয়াল 2000 কেজি মিটার পার সেকেন্ড। এখানে হাতে ছোড়া পাথরের ভর ছিল P3 ইকুয়াল m3 v3। এখানে m এর মান হচ্ছে 0.005 কেজি, অর্থাৎ গ্রামকে এখানে কেজিতে কনভার্ট করা হয়েছে গুণন 1, অর্থাৎ ইকুয়াল দাঁড়াইছে 0.005 কেজি মিটার পার সেকেন্ড। গুলতিতে ছোড়া পাথরের ভরবেগ তাহলে কি দাঁড়াচ্ছে, P3 ক্ষেত্রে ভর 0.005 কেজি গুণন 100 ইকুয়াল 0.5 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে দেখা যাচ্ছে যে বস্তুর ভরবেগের পরিবর্তন দুটো বিষয়ের উপর নির্ভর করে, একটি হচ্ছে ভর এবং একটি হচ্ছে বেগ। এই দুটো বিষয়ের উপর নির্ভর করে। এখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক ব্যাখ্যা করার চেষ্টা করব। তার আগে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটি পড়ে নিই। নিউটনের দ্বিতীয় সূত্র: কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে কাজ করে ভরবেগের পরিবর্তন সেদিকে হতে পারে। এটি হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। আমরা এবার চলে যাই নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক ব্যাখ্যায়। একটি বস্তু কল্পনা করি, বস্তুটার ভর m। বস্তুটার আদিবেগ ধরি যদি আমরা u, এই বস্তুটার উপর যদি আমরা F বল প্রয়োগ করি, t সময়ে বস্তুটা স্থান পরিবর্তন করে v শেষ বেগ প্রাপ্ত হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি, তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন হার, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই যে বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তন তাহলে ভরবেগের পরিবর্তন, বস্তুর ভরবেগের পরিবর্তন, তাহলে আমরা শেষ বেগ থেকে আদি ভরবেগ, শেষ ভরবেগ থেকে আদি ভরবেগ বিয়োগ করলে আমরা বস্তুর ভরবেগের পরিবর্তন পাব। তাহলে এখানে আমি লিখতে পারি mv মাইনাস mu। এবার আমরা বলতে পারি বস্তুর ভরবেগের পরিবর্তন হার, এই বস্তুটার ভরবেগের পরিবর্তন হতে নিশ্চয় একটা সময় লেগেছে, সময়টি যদি আমরা t ধরি, তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন হার, বস্তুর ভরবেগের পরিবর্তন হার, তাহলে ইকুয়াল কি, আমরা লিখতে পারি mv মাইনাস mu ডিভাইডেড t।
এই সমীকরণ থেকে তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন হার, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি যে বস্তুর ভরবেগের পরিবর্তন হার আর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি যে বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমরা এফ সমানুপাতিক এম ভি মাইনাস এম ইউ লিখতে পারি বাই টি। বস্তুর ভরবেগের পরিবর্তন হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক, এটা হচ্ছে নিউটনের সূত্র। তাহলে এটার অর্থ হচ্ছে বল, তাহলে বলের সমানুপাতিক এটা, তাহলে এফ সমানুপাতিক আমরা লিখতে পারি এম ভি মাইনাস এম ইউ বাই টি। এখন আমরা এফ সমানুপাতিক, তাহলে এখানে এম আমরা কমন নিতে পারি, যদি এম কমন নেই সেক্ষেত্রে দাঁড়াচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। এখানে এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, এটা আমরা জানি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এফ সমানুপাতিক এম, আর এটার মান হচ্ছে কত এ। এবার আমরা এফ সমানুপাতিক চিহ্ন উঠায় দিলে একটা সমান চিহ্ন যদি আমরা ইউজ করি বা ইকুয়াল চিহ্ন ইউজ করি, সেক্ষেত্রে একটা ধ্রুব দিতে হবে। ধরে নিলাম সমানুপাতিক চিহ্ন উঠে যাওয়ার ফলে কে একটি ধ্রুব সংখ্যা, তাহলে কে এম এ। যদি এখানে কে ইকুয়াল 1 হয়, তাহলে এফ সমান এম এ। এটি হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক সমীকরণ। আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে পরের অংশ নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।